হই হই পড়ে গেল, মিত্তিরদের কোণে বউকে ভূতে পেয়েছে। ঠিক দুপুরবেলা গঙ্গা থেকে নিয়ে এলে খিড়কির বাগান দিয়েই আসা সুবিধা। অন্যদিন বড়কর্তা চন্দ্রমাধব সদর দিয়েই আসেন। আজ গঙ্গার ঘাটে তেল মাখতে মাখতে গল্প করতে করতে অতিরিক্ত দেরি করে ফেললেন। বাড়ি নিশ্চয় নিশুতি হয়ে গেছে, অদৃষ্টে বড়গিন্নির নথ নাড়া আছে আজ। এই সব ভাবতে ভাবতে বাগান দিয়েই তাড়াতাড়ি মাথা নিচু করে আসবেন, পুকুর ধারটায় খড়খড়ের সঙ্গে খপ করে একটা আওয়াজ হতে চোখ তুলে দেখেন নিচে গাঁদা ফুলের ঝাড়ের মধ্যে কে যেন পড়ে রয়েছে। তাড়াতাড়ি ছুটে যেতে যেতে হাত দশেক পর্যন্ত এসে তাকে হঠাৎ থমকে দাঁড়াতে হলো। নূতন বধূ, ছোট ভাই গোবিন্দ মাধবের স্ত্রী। কিন্তু থমকে যে দাঁড়াতে হলো সে শুধু ভাদ্যর বইয়ের চেহারা আর ভাবগতিক দেখে। মাথায় ঘোমটার নামমাত্র নেই, চুল এলানো, শাড়িটি কাঁধের উপর দিয়ে নিয়ে এসে কোমরে গাছ কোমর করে জড়ানো। এদিকে মুখটা থমথম করছে একেবারে, চোখ দুটো আসছে ঠেলে, দৃষ্টি স্থির। তাতে অমন যে বউ মাটি থেকে চোখ তুলতে জানে না, তার লজ্জা হায়ার লেশমাত্র কোথাও নেই। যেন ভাসুর নয়, কে তো কে সামনে দাঁড়িয়ে আছে, বরং দাঁড়িয়ে যে কেউ আছে যেন সে জ্ঞানই নেই। ঠিক বেলগাছটির নিচে শনিবারের দুপুর। চন্দ্রমাধবের আর ব্যাপার বুঝতে বাকি রইল না। বৃথা জেনে তবুও জিজ্ঞেস করলেন, বৌমা যে, কোথায় এসেছিলে মা? ঠাকুরের জন্য ফুল তুলে রাখতে? কার উত্তর দিতে বয়ে গেছে। মাথা চালা শুরু হয়ে গেল আস্তে আস্তে, তার সঙ্গে ঘ্যাঁস ঘ্যাঁস করে পান চিবোনো। ঠোঁটের কোণ দিয়ে আস্তে আস্তে পিক গড়িয়ে পড়ছে। ওঠো মা, বাড়ি চলো, লক্ষ্মী মা আমার। কার উঠতে বয়ে গেছে। চন্দ্রমাধব বাড়ি এসে হাঁক ডাক শুরু করে দিলেন। নাকে তেল দিয়ে সব ঘুমোচ্ছ, ওদিকে বাগানে গিয়ে দেখো কি কাণ্ড। কোনে বউ, তাতে আবার। তাকে অমন করে একলা ছেড়ে দেয় শনিবারের দুপুরবেলা? বেরিয়ে এসো সব, দেখো গিয়ে দক্ষিণের বেলতলায়। আমি ছুটি দেখি মাখন রোজার ওখানে, জানি একদিন একটা কাণ্ড ঘটবে। নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল না কেউই। এই সবে খেয়ে দিয়ে কেউ নভেল নিয়ে শুয়েছে, কেউ তাস পেড়েছে, কেউ কচি ছেলেকে দুধ খাওয়াচ্ছে। বড়গিন্নির খাওয়াও হয়নি। কর্তার জন্য মনে মনে বুলি শানাচ্ছেন। চেঁচামেচি শুনে সবাই ছুটল বাগানে। চন্দ্রমাধব খবর দিয়েই আবার বাগানে চলে গিয়েছিলেন। এরা সব গিয়ে পৌঁছতে তিনি গামছাটা আবার ভিজিয়ে নিয়ে মাথায় চাপিয়ে মাখন রোজার বাড়ি ছুটলেন। এ সময় বাড়িতে এক তিনি ছাড়া পুরুষের পাট আর থাকে না। দেখতে দেখতে পাড়ার লোকও ছুটে গেল। নানা রকম প্রশ্ন, নানা রকম মন্তব্যে জায়গাটা গমগম করতে লাগল। মেয়ের দলই বেশি, প্রাচীনা নবীনা সব বয়সেরই। সনাতন চৌধুরীর মেজনাথ বউটি গ্র্যাজুয়েট, পানের ডিবে হাতে করে একেবারে সামনে এসে দাঁড়ালো। বেশ বুদ্ধিমানের মতো চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখে মত দিল, এ হিস্টেরিয়া বাপু, তোমরা যাকে মির্গি বলো, রোজার বদলে বরং ডাকো। এক ধমক, পান দিবি না মুরলি করবি দাঁড়িয়ে দাঁড়িয়ে? চোখ দুটো যেন জ্বলে উঠেছে। নাত বইয়ের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। চেষ্টা সত্ত্বেও দুপা পিছিয়ে পড়েছিল। ডিবেটা খুলে বাড়িয়ে ধরে বলল, তা পান খান না যত ইচ্ছে। দু একজনের মুখের দিকে একটু অপ্রতিভভাবে চেয়ে নিয়ে বলল, হিস্টেরিয়াতে কিন্তু পান খায় না বাপু। একটু চাপা গলাতেই বললে, কিন্তু এত চাপা নয় যে রোগী শুনতে না পায়। মিনিট খানেক ইতস্তত করে দাদা শ্বশুরের একটা কাজের ছুতো করে সরে পড়ল। এরপর মতামতের পাট চুকে গেল। প্রশ্নও কেউ করতে সাহস করলে না। যতক্ষণ না রোজা এলো, কোনে বউ কথা কইলে মাত্র ওই একবার। মাখন রোজা বড্ড কড়া রোজা। তখনও সামনে হয়নি, হাঁক দিলে,
ছাড়লি বৌমাকে, না আসতে হবে আমায়? ছাড়বে? ছোট বউ আরও নড়ে চড়ে গুছিয়ে বসল। মাথা চালাটা গেল বেড়ে। মাখন এসে সামনে দাঁড়ালো। বলি, যাবি না আমায় নিজ মূর্তি ধরতে হবে? না ধরা পর্যন্ত চিনতে পারছিস না? না। ছোট বউ এতক্ষণে কথা কইলে। ছোট বউই বলো বা যে ভর করেছে সেই বলো। যাব না বলছি। তুইও যা তোর ঘরে, আমিও যাই আমার ঘরে। ও, বস হয়েছে? তা বেশ, তোর ঘর কোথায় আগে তাই বল শুনি। কেন, চোখ নেই, দেখতে পাচ্ছিস না? সবার দৃষ্টি মাথার উপর বেলগাছের দিকে গেল। মাখন একটু ব্যঙ্গের হাসি হেসে বলল, বুঝলুম। তা ওই কচি বউটাকে ওই গাছের উপর নিয়ে যেতে হবে না? মগের মুল্লুক পেয়েছিস? নিয়ে তো গিয়েছিলুম। চন্দ্রমাধব বললেন, বললুম না তোমায় কি যেন ধপাস করে পড়ার শব্দ হলো? তাইতে তো চেয়ে দেখি বৌমা বেলগাছের নিচে পড়ে রয়েছেন। অপরাধ হয়েছে বাবা, আপনি যেই হন, দয়া করে ছেড়ে দিন বৌমাকে আমার। ছেলে মানুষ কিছু। মাখন এক ধমকের স্বরেই বললে, তবেই হয়েছে বাবা ঠাকুর। কাকুতি মিনতি করলে ওরা যদি ঠান্ডা হতো, তাহলে আর আমাদের অমন করে বছরের বছর গুরুর দৌড় ধরে পড়ে থাকতে হতো না। হাত দুটো কপালে ঠেকিয়ে গুরুর উদ্দেশ্যে প্রণাম করলে। তারপর ছোট বউয়ের দিকে কড়া চোখে চেয়ে বললে, একটি একটি করে জবাব দে, যা জিজ্ঞেস করি। দিলুম না, কি করবি? দেখাচ্ছি কি করব। চন্দ্রমাধবের দিকে চেয়ে বললে, একটা শিল, একটা ঝাঁটার এক মুঠো সর্ষে। মেয়েদের দু তিনজন আনতে গেল। মাখন বললে, প্রথমে ভালো মানুষের মতনই বলছি, উত্তর দিয়ে যা, নইলে। দিলুম না উত্তর। সর্ষে এসে গেল। মাখন আউলে করে দুটি নিয়ে মন্ত্র পড়ে যেই ছুঁড়ে মারতে যাবে, ছোট বউ হাতটা তুলে আতঙ্কে বলল, ও বলছি, ও বলছি বলছি, জিজ্ঞেস কর, বলছি। কেন একে ধরেছিস? ছোট বউ রেগে উঠল। ধরবো না? ফুল তুলতে এসেছিস, ফুল তোল। প্যাচ করে কিনা আমার গায়ে পানের পিক, ভারী পান খাওয়া হয়েছে। ওই দেখ, এখনো পর্যন্ত বেলগাছের গুঁড়িতে লেগে রয়েছে। ও তো বেঁচে গেছে, ওকে আমি মগ ডালে তুলে নিয়ে যাচ্ছিলুম, সেখান থেকে আছাড় দিতুম। শ্রোতাদের কারুর মুখে একটু রা নেই, একটা সূঁচ মাটিতে পড়লে শোনা যায়। মাখন একটু ব্যঙ্গ ভরে জিজ্ঞাসা করল, তা দিলি না কেন? দেখতাম মুরতটা। ওই যে চন্দর ঠাকুর গঙ্গা নিয়ে দশরথের বেটার নাম করতে করতে আসছিল, চোখে পড়ে যেতেই ফসকে গেল হাত থেকে। আগে তো ভর করিনি, তুলে নিয়ে গিয়ে শেষ করে দিতুম। আমি ব্রাহ্মণ, আমার গায়ে পানের পিক? মাখন পর্যন্ত চুপ করে গেল একটু। তারপর বললে, আচ্ছা, না জেনে একটা অপরাধ করে ফেলেছে, ছেলে মানুষ, ছেড়ে দাও। হ্যাঁ, অপরাধ পেয়ে ধরেছি, দিলুম ছেড়ে অমনি। আমি এখন ওর শরীর দিয়ে খাবো দাবো, আরাম করব কিছুদিন। করাচ্ছি আরাম। যেতে বামুন, কিন্তু তেদরামি যায়নি তোমার। আবার দুটি সর্ষে নিয়ে তাতে মন্ত্র পড়ে যেই ছুঁড়ে মারতে যাবে, ছোট বউ আবার আঁতকে, যাচ্ছি যাচ্ছি বলে হাত তুললে। এই সময় বাড়ির একটি মেয়ে বড়গিন্নির কানে কানে কি বললে। বড়গিন্নিও কর্তার কাছে এসে ফিসফিস করে কি বললেন। কর্তা মাখনকে বললেন, জিজ্ঞেস করো উনি কে, কতদিন থেকে এখানে আছেন। মাখন বললে, আবার কথা বাড়াবেন? এরা তো ওই চায় যতক্ষণ থাকতে পারে। ছোট বউয়ের দিকে চেয়ে বলল, শুনছ, পরিচয় দাও কর্তাকে। ভূতের আবার পরিচয়? দেখছেন তো, বললুম না, খালি কথা বাড়াবার ফিকির। হাতের সর্ষেতে ফুঁ দিয়ে যেই তুলেছে, ছোট বউ আবার হাত তুলে বলছি বলছি করে উঠল। বেশ বলো, নিজের ইজ্জত নিজেরই কাছে। 200 বছর আগে তোমাদের পৃথিবী ছেড়ে এসেছি, থাকতুম গ্রামের দক্ষিণ পাড়ায়। নাম ছিল মুরারি ভট্টাচার্যি, এখন বংশ লোপ।
আগে ডেরা ফেলেছিলুম রাস্তার ধারে ওই অশ্বত্থ গাছটায়, সেটা বাজ পড়ে নষ্ট হয়ে যেতে বেল গাছটায় আস্তানা নিয়েছি। হলো হলো, তা একদিন ছিলে তো ছিলে, এবার যেতে হবে। কেন, খেতি কি করেছি? একটা কচি বউ, তাকে নাকাল করছো। এ যদি খেতি নয় তো খেতিটা কাকে বলে শুনি? ও কেন পানির পিক ফেলতে গেল? ওদের বাগান, ওরা যা খুশি তাই করবে। আমারও বেলগাছ, আমি যা খুশি তাই করব। তবে রে, বলে যেই হাতের সর্ষে তুলেছে, ছোট বউ তেমনি আতঙ্কে হাত তুলে বলে, থাম থাম, যাচ্ছি যাচ্ছি। মাখন হাতটা নামিয়ে নিতে বললে, তাই এদের বউকে ছেড়ে যাচ্ছি, বেলগাছ কিন্তু ছাড়তে পারবো না আমি। বটে, এ তল্লাট ছেড়ে যেতে হবে তোমায়। ফল ফুলের বাগান, কে কখন দুটো ফল নিতে আসুক কি ফুল তুলতে আসুক, একটা কিছু ছুতো করে উনি চেপে ধরুন। এ গ্রাম ছেড়ে চলে যেতে হবে তোমায়। না যাও তো তাও বলো, আমার নাম মাখন রোজা। হ্যাঁ। ভয়ানক ঝুলোঝুলি, ভূতও বেলগাছ ছাড়তে চায় না, মাখনও রেহাই দেয় না। কত রকম ভয় দেখায়, খুঁটিতে বেঁধে রাখবে, ভাঁড়ের মধ্যে বন্ধ করে নিয়ে গায়ের জলে ডুবিয়ে দেবে। ভূত কিন্তু কিছুতেই মানে না। যখন সুবিধে পায় চোখ রাঙায়, যখন বেগতিক দেখে নাকি কান্না শুরু করে। শেষে যখন কিছুতেই কিছু হয় না, মাখন বললে, রসো তুমি। মাটির উপর দাগ কেটে মূর্তি আঁকলে, তারপর তার চারদিকে হাত ঘুরিয়ে ঘুরিয়ে বিড়বিড়ি করে কি একরাশ মন্ত্র পড়ে ফতুয়ার পকেট থেকে একটা ছুরি বের করে তার ফলাটা খুলে ছোট বউয়ের দিকে চেয়ে বললে, কি বল এবার? ছোট বউয়ের মুখটা একেবারে শুকিয়ে গেছে, কিছু উত্তর না দিয়ে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। বল যাবি? উত্তর নেই, শুধু চোখে কান্না ঠেলে আসছে। এমন করুণ দৃশ্য যে ভূত বিদায় হলেও বর্ষী অসিদের দু একজন একটু চাপা ফোঁসফোঁসানি শুরু করে দিলে। আহা হা, ব্রাহ্মণী তো। বড়গিন্নি কর্তার কানের কাছে ফিসফিস করে কি বললেন। কর্তা মাখনকে বললেন, বলছি থাক, যদি উনি কথা দেন কোনো অনিষ্ট করবেন না। ব্রহ্মদত্তী বেলগাছটি আগলে আছেন। মাখনের তখন কিন্তু খুন চেপে গেছে। একটা শক্তি পরীক্ষার ব্যাপার কিনা, গুরুর ইজ্জতের কথা একেবারে। তবে ডাকেন কেন মাখন রোজাকে ঠাকুর? চন্দ্রমাধবকে একটু ধমক দিই, তাহলে এই দেখ, বলে ছুরিটা মাটিতে আঁকা মূর্তিটার গলার নিচে শুধু ঠেকিয়েছে, বসায় উনি। ছোট বউ ঠিক সেইখানটিতে হাত দিয়ে, ও মরে গেলুম গেলুম, যাচ্ছি যাচ্ছি বলে চিৎকার করে উঠল। যা, বড্ড চটিয়েছিস। যাচ্ছি। যাবি যে কি করে টের পাবো? বেলগাছের একটা ডাল ভেঙে দিয়ে যা। বামুনকে বেলগাছ ভাঙতে বলিসনি? তবে একটা কাঁঠালের ডাল কি একটা পেয়ারার কি একটা আমের বলিসনি? এ বাগানের অনিষ্ট করতে বড্ড মায়া হচ্ছে আমার। আমি বামুন, কথা দিয়েছি যখন যাচ্ছি। তাহলে এই শিলটা দাঁতে করে বাড়িতে নিয়ে চল। তা রাজি আছি, কিন্তু ওদের বউয়ের দাঁত নষ্ট হয়ে যেতে পারে। ওরা রাজি আছে? জিজ্ঞেস কর। কেউ রাজি হলো না। ঠিক হলো হাতে করেই নিয়ে যাবে। শিলটা হাতে করে হনহন করে ভিড়ের মধ্যে দিয়ে একরকম ছুটেই ছোট বউ উঠানের মাঝখান পর্যন্ত এসেই অজ্ঞান হয়ে আছাড় খেয়ে পড়ল। চোখে জলের ঝাপটা দিয়ে বাতাস করতে যখন জ্ঞান হলো, বটঠাকুরের মুখের নজর পড়তেই জিভ কেটে এক গলা ঘোমটা। গোবিন্দমাধবকে টেলিগ্রাম করে দেওয়া হয়েছিল, সন্ধ্যার সময় এসে উপস্থিত। বধূর সঙ্গে সবিস্তারে কথাবার্তা হলো রাত্রে। আর ঢ্যাং ঢ্যাং করে মাঝ দুপুরে বনে বাদারে ওরকম ঘুরে বেড়িও না বাপু, তোমার সেই পাড়া গিয়ে রোগটা এখনও গেল না। বধূ হেসে বললে, যাবেও না। তবে ধরুক ভূতে ওই রকম করে। কে বললে ভূতে ধরেছিল? এমন ঢের ভূত দেখা আছে আমার। গোবিন্দমাধব বিস্মিতভাবে চেয়ে রইল, জিজ্ঞেস করল, তবে? বধূ নেমে গিয়ে টেবিলে দেরাজ থেকে একটা নিটোল হলদে পেয়ারা বের করে নিয়ে এসে হাতে দিয়ে বললে, খাও।
নিশুতি দেখে আস্তে আস্তে বেরিয়ে গিয়ে গাছে উঠে পড়েছি। কে জানে, বট ঠাকুরেরও আজ ওই রাস্তা দিয়েই আসবার তাগিদ পড়ে যাবে। এসে গেলেন বলে পেয়ারা তলায়, আর উপায় নেই দেখে পেয়ারা গাছের ডাল থেকে বেল গাছের ডালে নেমেই লাভ। সঙ্গে ওদিকে মাথায় মতলবও জেঁকে আঁচলে মুখ চাপা দিয়ে হাসিতে দুলে দুলে উঠতে লাগলো। গোবিন্দ মাধবের তখনও বিস্ময়ের ঘোরটা কাটেনি। আর বর্দার সামনে ওরকম করে ঘুমটা খুলে অতক্ষণ ধরে ভূতের ভর হওয়ার নকল অত লোকের মধ্যে, হ্যাগা, তোমার একটু লজ্জা? চুপ করো বাপু, বেয়াক্কিলের মতো কথা বলো না। কোনে বউ গাছে উঠে পেয়ারা পাড়ছে দেখে ফেলতেন, তাও আবার কে না বড় ভাসুর। না, তাতে তো লজ্জার কিছু থাকবার কথা নয়, যত লজ্জা। আর কিছু বলতে না পেরে হাসির দমকেই বিছানায় মুখ গুজে লুটিয়ে পড়ল। লিসেন চ্যানেলে আজকে শুনলেন বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা গেছো ভূত।